হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। রজনীগন্ধা, তোকে ভালো না বাসলেই বোধহয় জীবনটা সুন্দর হতো। লাইনটা পড়ে কুহুর অন্তর্করণে মুক্ত সমীরণ এসে দোলা দিয়ে গেল। পরের লাইনটা পড়ার সুযোগ হলো না আর। খটখট শব্দ করে দরজাটা খুলে গেল। ভয়ে কুহুর দুটি চোখ বেরিয়ে আসার মতো অবস্থা। লুকিয়ে দৃপ্ত ভাইয়ের ঘরে এসেছিল সে। মানুষটাকে নিয়ে আকাশ সম কৌতূহল তার। সে তৎক্ষণাৎ বেডের পেছনে সরে এলো। দীপ্র ঘরে প্রবেশ করতেই কেমন বোটকা একটা ঘ্রাণ নাকে এসে ধরা দেয়। ওনার এক কোণের পাশ উঠিয়ে নাক চেপে ধরে ও। দীপ্র মৃদু স্বরে গাইছে। যত চাই ভুলে যেতে, মন চাই ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে ভোলে না। নিভে যাওয়ার আলো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা বলে না। এই অবধি গেয়েই থেমে যায় দীপ্র। কয়েক সেকেন্ড পেরিয়ে যেতেই কুহুর হৃদয় লাফিয়ে ওঠে। ভয়ে দুইবার ঢোক গিলেও দীপ্র মোহর গতিতে এগিয়ে আসছে। ছায়াটা দেখেই কুহুর ভয় আরো বৃদ্ধি পেল। বেডের শেষের দিকে এসে দীপ্র ডাকলো। কুহু, ডাকটা কিছুটা নেশাক্ত। দীপ্র পুনরায় ডাকলো। কুহু। কুহু জবাব দিল না। আবার কিছু সময় পর পার হলো। তীব্র নিঃশ্বাসের ভারী শব্দ। সেই জন্যই কিনা পিনপত নীরবতার মাঝেও কেমন একটা সুর তুলে দিয়েছে। ভয়ে জড়সড় হয়ে রইল কুহু। তীব্র আর এলো না। সে মাতাল। মাতাল ঠিক নেই। থপাস করে বেডের ওপর পড়ে গেল। সেই শব্দ শুনে কুহুর মুখ দিয়ে ঈষৎ চিৎকার বেরিয়ে এলো। কম্পন ধরল সর্বাঙ্গে। এবার পরিবেশ স্থির, কোনো শব্দ নেই। কুহু অতি সাবধানে উঠে দাঁড়ালো। এক পা দুপা করে এগোতেই পুনরায় কণ্ঠ বেজে উঠল। কুহু, আমার ঘরে কি করছিস? এবার কুহুর চোখ দিয়ে জল চলে আসবে যেন। দীপ্র ভাইয়ের ঈষৎ ভয় পায় সে। তার এক একটা ধমকে ভেতর অবধি নুয়ে যায়। দীপ্র শোয়া থেকে উঠে বসলো। এইখানে কি করছিস? শুকিয়ে যাবা মুখশ্রী অন্ধকারে দেখতে পেল না দীপ্র। তবে ভয়ের কারণে মুখ দিয়ে কেমন একটা শব্দ করছে কুহু। সেটা ঠিকই কানে এলো দীপ্রের। মাতাল সে। মেয়েটির একটি হাত চেপে ধরলো। এবার কুহুর মনে হলো দম বন্ধ হয়ে আসছে। দীপ্র অপর হাত ধরার পূর্বে এই ডায়েরিটা ছুঁড়ে ফেললো বেডের নিচে, যাতে ধরা না পড়ে যায়। তুই জানিস না আমার ঘরে আসা যে নিষেধ? নিরুত্তর রইল কুহু। তার ভেতরে ঝড় উঠে গেছে। লম্বাটে দেহে দীপ্র কিছুটা নত হয়ে মেয়েটির মুখ বরাবর এলো। মদের তীব্র ঘ্রাণে কুহুর সমস্ত শরীর আনচান করছে। সে সাহস সঞ্চয় করলো। আপনার শরীর থেকে মদের গন্ধ আসছে দীপ্র ভাই। কথাটা বলার সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিল দীপ্র। এক সেকেন্ড পরই কেমন করে যেন হেসে উঠল। পুনরায় বেডে শরীর এলিয়ে দিয়ে বলল। নিষ্ঠুর কোথাকার, যা চলে যা। দীপ্র এমনটা কেন বলল কুহু জানে না। পুরুষটির দিকে চাইলো একবার। বুক অবধি শার্ট খোলা, শরীর থেকে আসা মদের গন্ধ, এলোমেলো চুল। বারান্দা থেকে আসা আলো পড়েছে দীপ্র ভাইয়ের মুখশ্রীতে। ফর্সার ত্বক কেমন বিবর্ণ লাগছে। কুহু জবাবহীন চেয়ে রইল। তবে সাহস পেল না বেডের নিচ থেকে ডায়েরিটা ওঠানোর। অথচ এই ডায়েরিটাতে তার পড়তেই হবে। সে রাতে ঘুম হলো না কুহুর। এপাশ ওপাশ করে কাটলো তার সময়। এদিকে ছোট বোন কণা আরামদায়ক ঘুমে মেতে আছে। ওর রাগ হলো, দু চারটে চড় থাপ্পড়ও দিল। তবে বেঘরে ঘুমাতে থাকা কণা একটা শব্দও করলো না। কুহুর অস্থিরতা যাচ্ছে না। ভোরের আলো ফুটতে না ফুটতেই উঠে পড়ল সে।
রান্নাঘরে এসে দেখলো বাড়ির সহযোগী মেয়েটা রান্না বসিয়ে দিয়েছে। বাহারি আয়োজন। কুহু হাত লাগাতেই ভয়ে ভয়ে মেয়েটি বলল, আপা, এগুলো ধরবেন না, আপনার হাত নোংরা হবে। এমন কথা শুনে যার পুনরায় অবাক হলো কুহু। মেয়েটি তার ছোটই হবে। সে মৃদুস্বরে শুধালো, এটা কেন বলছো ফুলি? জি না মানে? ফুলি কথাটা আর বলতে পারলো না, কেমন আমতা আমতা করতে লাগলো। কুহু কিছু বলল না, সুন্দর করে কফি বানালো, চিনি দিল 1 চামচ। দীপ্র ভাইয়া কফি খায় তো? জি আপা, তবে সে নিজেই বানিয়ে খায়। অন্য কেউ দিলে খায় না? না। আচ্ছা, দেখছি কি করে না খায়। কথাটা শেষ করেই কফি নিয়ে ওপরে উঠে গেল কুহু। তার অধর রাঙা হলো হাসিতে। তীব্র ঘরের দরজা খোলা থাকা সত্ত্বেও নক করলো কুহু। 1 বার, 2 বার, 3 বার, কিন্তু জবাব এলো না। মানুষটা ঘুমিয়ে আছে নিশ্চিত। কুহু হাসলো। সে স্বভাবে বড়ই চঞ্চল। গত রাতে যে ভয়টা কাজ করছিল আজ আর হচ্ছে না। যেন কোনো এক অদৃশ্য বলেই ভয়টা জয় করেছে সে। কানের কাছে অ্যালার্মটা বাজতেই চোখ মুখ কুঁচকে ফেলল দীপ্র। বিরক্তি নিয়ে চোখ মেলল। শুরুতেই নজরে এলো কুহুর মুখটা। আচমকা দেখায় চমকালো সে। দ্রুত উঠতে গিয়ে মাথা ঠুকে গেল কুহুর মাথার সাথে। কুহু একটু ভয় পেল বটে, তবে সেটা মুখে প্রকাশ না করে প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলল, দীপ্র ভাই, আপনার কফি। চোখ ছোট করে ফেলল দীপ্র। কুহুর ঠোঁট জুড়ে হাসি, অথচ ভেতরে ভেতরে নড়ে চড়ে বসেছে সে। তার ভেতরে বাহিরে দ্বন্দ্বটা বোধহয় বুঝতে পারল দীপ্র, তাই বিনা বাক্যে কফি কাপটা তুলে নিল। একাধিক চুমুক দিয়ে শুধালো, কবে এসেছিস? মনে মনে কুহু বলল, ওরে, গত রাতে তো না দেখেই কুহু কুহু বলে ডেকে যাচ্ছিলি। মাতাল ছিলি, তবে তারে ঠিকই ছিলি। আর আজ দেখার পর প্রশ্ন করছিস কবে এসেছিস? মনের কথা মনেই রাখলো কুহু, মুখে বলল, গতকাল সকালে। ও, কফি তুই বানিয়েছিস? হ্যাঁ, ভালো হয়েছে না? জঘন্য। অর্ধেক খাওয়া কফিটা এগিয়ে দিল দীপ্র। তারপরে ওয়াশরুম চলে গেল। বাড়ির সবাই মতে কুহুর বানানো কফির সব থেকে সেরা, অথচ দীপ্র ভাই কিনা জঘন্য বলে গেলেন। অর্ধেক কাপ কফি নিয়েই হেঁটে চলছে কুহু। তার অন্যমনস্ক ভাব দেখে ফুলি বলল, আপনার কি হয়েছে, এমন করে হাঁটছেন কেন? ফুলির কণ্ঠে ধ্যান ভাঙে কুহুর, তবে তৎক্ষণাৎ জবাব দিতে পারে না। ফুলি, জি আপা। এই কফিটা খেয়ে দেখবে জঘন্য কিনা। ফুলির মুখটা ঈষৎ ছোট হয়ে গেল। আধ খাওয়া কফি খাবে সে, তাই বোধহয় নতমুখে চলে গেল। সেদিকে তাকিয়ে হতাশ হলো কুহু। পরে নিজের আধ খাওয়া কফির কাপে চুমুক বসালো। অসম্ভব ভালো হয়েছে, অথচ দীপ্র ভাই কিনা জঘন্য বলে গেলেন। মানুষটা কবে এতটা মিথ্যুক হলেন? কফির কাহিনী শেষ হতে না হতেই আরেকটি কাহিনী শুরু হলো। নাস্তার টেবিলে বাড়ির সবাই থাকলেও নেই দীপ্র। ছেলেটার এমন আচরণের আগে দেখেনি কুহু। একটু ভাবুক হয়ে পড়ল। বড় মা তখনই ডেকে উঠলেন, কুহু, খাচ্ছিস না কেন? বড় মায়ের কথা শুনে তাকালো বড় চাচ্চু। তিনি কিছুটা ব্যস্ত সুরে বললেন, খাবার ভালো হয়নি মা। ভালো হয়েছে চাচু। তাহলে সবাই আছে, অথচ দীপ্র ভাইয়া কেন নেই? এই কথায় ডাইনিংয়ে কেমন মৌনতা ধরে গেল। দীপ্রের বাবা দবির দেওয়ান বললেন, ও পরে খাবি, তুই খেয়ে নি। ডাইনিংয়ের মৌনতা দেখে কুহু আর কিছু বলল না। খাবার খেয়ে উঠল কোনো মতে। তারপর পরই ঘুরঘুর করতে লাগলো দীপ্রের ঘরের আশেপাশে। অথচ দীপ্রের দেখা নেই। বেলা যত বাড়তে লাগলো ভূত ছটফট তত বৃদ্ধি পেল। তখন প্রায় 12:30 বাজে। মেন ডোরের বেল বেজে উঠল। ছুটে গেল কুহু। দরজা খুলতেই দেখতে পেল পার্সেল এসেছে। সাইন করে পার্সেল নিল। দেখলো দীপ্রের পার্সেল। 3টে মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে কুহু। বোতলগুলোর নাম ভালো করে পড়েছে সে। বিদেশ থেকে আনা এগুলো। দীপ্র ভাই অর্ডার করে এনেছেন। বোতলগুলো কিছু সময় নড়াচড়া করে বসে রইল। কি করবে বুঝতে পারছে না। এর মধ্যেই কোথা থেকে যেন ছুটে এলো দীপ্র।
এসেই মদের বোতলগুলো তুলে নিল, তারপরেই হনে নিয়ে চলে গেল। সবটা এত দ্রুত ঘটেছে যে কুহু শ্বাস নেবার ফুসরত পায়নি। ও বেশ কিছু সময় হাবুলের মতো চেয়ে রইল। তারপর বসা থেকে উঠে ছুটতে লাগলো দীপ্র ভাইয়ের ঘরে। দীপ্র মদের বোতল খুলছে। কুহু ওর সম্মুখে এসে দাঁড়ালো। ভেতরে ভেতরে ভীষণ ভয় হচ্ছে ওর। পার্সেল খুলেছে বিধায় বকবে না তো। দীপ্র কুহুর উপস্থিতি টের পেয়ে মদের বোতল এগিয়ে দিয়ে বলল, খাবি? নাক কুচকে ফেলল কুহু। দীপ্র বেশি সময় সাধল না, নিজের জন্য একটা গ্লাসে ঢেলে নিয়ে মুহূর্তেই ঢকঢক করে গিলে ফেলল। হতভম্ব কুহু। মদের তীব্রতায় চোখ মুখ বন্ধ করে ফেলেছে তীব্র। কিছু সেকেন্ড পর আরেক গ্লাসে ঢালতেই বাধা সাজল কুহু। এভাবে মদ কেন খাচ্ছেন? কেন খাচ্ছেন দীপ্র ভাই? তুই বুঝবি না। আমাকে বলেই বুঝবো। বলেন, কেন খাচ্ছেন? এবার কিন্তু দীপ্রের রাগান্বিত চোখ চাইল। কুহু ভয়ে কেমন থম মেরে গেল, তবু নড়ল না। ওর খারাপ লাগছে। এই দীপ্র ভাইকে দেখতে একদমই ভালো লাগছে না ওর। কুহু, জি। তুই কেন এসেছিস? কুহু জবাব দিল না। দীপ্র পুনরায় শোধালো, বল, বল কেন এসেছিস? এমনি এসেছি। মিথ্যে, এমনি এমনি আসিসনি তুই। এটা রাখেন। কথাটা বলেই গ্লাস নিতে গেল কুহু। দীপ্র হাত সরিয়ে ফেলল। কুহু ভীত নয়নে তাকালো। দুজনের দৃষ্টি মিলে যাচ্ছে। সারা জীবন দীপ্র ভাইকে ভয় পেয়ে আসা কুহু আজ চোখে চোখ রেখে চলেছে। সব এত সোজা? এটা অন্তত দীপ্র বিশ্বাস করছে না। ও গ্লাসটা মেঝেতে রেখে বলল, তুই চলে যাবি প্লিজ। কেন? তুই সামনে থাকলে আমার কষ্ট আরো বেড়ে যায়। আমি সামনে থাকলে কষ্ট বাড়ে? হুম। আপনার কি কষ্ট দীপ্র ভাই? কুহু এমনভাবে বলল যেন দীপ্র নিজের কষ্টটা বলে দিয়েই কোনো জাদু বলে সবটুকু কষ্ট দূর করে দিবে সে। ওর এই সরল সোজা মুখশ্রী দেখে সবদিন হাসল দীপ্র। কুহু কিন্তু ওভাবেই বসে রইল। এইভাবে আরো কিছু সময় পার হলো। দীপ্র আবার বলল, চলে যা প্লিজ। আমি তো যাব না দীপ্র ভাই। কেন যাবি না? এই প্রশ্নের জবাব নেই কুহুর কাছে। দীপ্র ওর মাথায় হাত রাখতে গিয়েও হাতটা গুটিয়ে নিল। মেঝে থেকে উঠে কাবার্ড খুলল। অগোছালো কাবার্ড থেকে টি শার্ট নিয়ে চলে গেল শাওয়ার নিতে। শাওয়ার থেকে ফিরে দীপ্র দেখলো পুরো কাবার্ডের জামা কাপড় গুছিয়ে ফেলেছে কুহু। দীপ্র কিছুটা রাগ দেখাতে গিয়েও দেখালো না, বরং চুলগুলো মুছে নিল নরম তোয়ালে দিয়ে। আর শীতের ছোট্ট কুহুতে দেখা যাচ্ছে রোগা পাতলা মেয়েটির সব কেমন গুছিয়ে নিচ্ছে। এত কেন করছিস? আমার বউ হতে চাস নাকি? এই কথাটা বলতেই কুহুর সমস্ত শরীরের রোম জেগে উঠল যেন। একরাশ লজ্জা এসে ছুঁয়ে গেল ফর্সা কোমল গাল। সে আর এক সেকেন্ডও দাঁড়াতে পারেনি, ছুটে বেরিয়ে গেছে ঘর থেকে। ভর দুপুরে কড়া পারফিউম মেখে নাস্তার টেবিলে বসেছে দীপ্র। এই সময় লাঞ্চ করার কথা থাকলেও সে নাস্তা করে চলেছে। কুহু কণা দুই বোন দোতলায় বসে, সেখান থেকেই সবটা দেখে চলেছে কুহু। উদাসীনতায় বসে কণার পিঠে পা তুলে দিল হুট করে। কুহুর খেয়াল নেই ও উদাসীন ভরা নয়নে দীপ্রের খাওয়া দেখছে। ছেলেটা খুব দ্রুত খাবার খাচ্ছে, অথচ আগে ধীরে সুস্থে খাবার খেত। কয়েক মাসেই মানুষটা এত পরিবর্তন কেন হলো? একরাশ কৌতূহল জেগে উঠল ওর অন্তরে। ও চেয়ে থাকে, তারপর হুট করে বলে ওঠে, দীপ্র ভাই এমন কবে হলো বলতো? কুহুর কণ্ঠ পেয়ে নিচে তাকালো কণা। দীপ্রের এই অবস্থা আগে কখনো দেখেনি সে। তাদের দাদাভাই যেন কিছু সময় বদলে গেছে। দীপ্রের এই অবস্থার কথা স্মরণ করে কুহুর দেওয়া ব্যথার কথা ভুলে গেল কণা। দুঃখের সাথে জবাব দিল, কেমন হয়ে গেল দাদা ভাই, সত্যিই বুঝতে পারছি না। কণার অন্তিম ক্ষণে পিঠে ভারী কিছু তীব্রতা অনুভব করে কণা। এবার চেঁচিয়ে ওঠে, আপু, পা সরাবি নাকি ধাক্কা দিয়েই সরাবো? কথাটা ভীষণ জোরে বলেছে কণা, যা দীপ্রের কান অবধি পৌঁছে গেছে। ও ঘাড় ঘুরিয়ে ওপরে তাকালো। কুহু তখন বসা থেকে উঠে দাঁড়িয়েছে,
চোখে মুখে আতঙ্ক। তখনকার বলা কথাটা মনে হতেই কেমন যেন লজ্জা এসে ছুঁয়ে গেল ওকে। যখন দীপ্র ভাই বলেছিল, আমার বউ হতে চাস নাকি? দুপুরের খাবার খেয়ে বেরিয়েছে দীপ্র, তারপর আর ফেরেনি। বাড়ির সবাই কেমন চুপচাপ, স্বাভাবিক, এমনটা যেন নিয়মিত হয়ে আসছে। এদিকে কুহুর অন্তর্করণে শান্তি নেই। রাতের খাবার খেতে গিয়েও স্বস্তি পেল না ও। রাত তখন প্রায় 12টা। ও অপেক্ষা করছে দীপ্র ভাই কেন বাড়ি ফিরছেন না। এত রাত হলো, কেউ কেন চিন্তা করছে না। ও আরো অপেক্ষা করতে লাগলো। সেদিন রাত 1টায় ফিরেছিল, আজ ও কি তেমনই করবে? অপেক্ষায় বসলো কুহু। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে, তবুও চেয়ে থাকার চেষ্টা ছোট্ট কুহুর। রাত 1টা, 2টো করে 3টে বাজলো, কিন্তু দীপ্র এলো না। বসার ঘরেই ঘুমিয়ে পড়লো ও। ফজরের আজানে ঘুম ভাঙলো কুহুর। তখন ফুলিও কেবল উঠেছে। হাই তুলতেই ফুলি শুধালো, আপা, আপনি এখানেই ঘুমোচ্ছেন রাতে? হ্যাঁ ফুলি, একটা কথা বলো তো, দীপ্র ভাই কি এসেছে? না। এখনো আসেনি? ফুলি একটু আমতা আমতা সুরে বলল, এটা তো রোজকার বিষয় আপা, তিনি তো এমনই করেন। সব সময়? কুহুর কণ্ঠে বিস্ময়। দীপ্র ভাই জীবনেও মদ ছুঁয়ে দেখেনি, অথচ আজকাল মদের নেশায় বোধ হয়ে থাকেন। কি এমন হলো মানুষটার? আমি যতদিন ধরে আসছি সব সময়ই এমন করতে দেখেছি। বেশিরভাগ সময়ই মদ খেয়ে মাতাল হয়ে ফিরেন। শুরুর দিকে আঙ্কেল আন্টি বাধা দিতেন, তখন ভাইয়া রাগারাগি করে নিজেকে আঘাত করত। এরপর থেকে ভাইয়াকে আর বাধা দেয় না কেউ, তিনি নিজ ইচ্ছা মতো চলাফেরা করেন। ফুলি বোধহয় কিছুটা ভয় নিয়েই বাক্যটা শেষ করলো। ওকে চলে যেতে বলে সদর দরজা খুলল কুহু। ভোরের মিষ্টি আলো ছুঁয়ে গেল সমস্ত শরীর। কিছু সময় যেতেই বাড়ির বাকিরা জেগে উঠলেন। বাকিরা বলতে দীপ্রের বাবা মা। শহরের এই বিশাল বাড়িতে এই কয়েকজন মানুষই তো থাকেন, অথচ গ্রামে পড়ে আছে বিশাল পরিবার। আজ নাস্তা বানিয়েছে কুহু। সে যখন পরিবেশন করলো তখন দবির কিছুটা অসন্তুষ্ট হয়ে বলল, কুহুমা, এসব কেন করতে গেলি? রান্না করতে ভালো লাগে বড় চাচু, খেয়ে দেখো তো কেমন হয়েছে। দবির খাবার মুখে তুললেন। অসম্ভব মজাদার। খাবার মুখে তুলতেই দীপের মা চেবাও তিনি প্রশংসা করে বললেন, মেয়েটা বড় হয়ে গেছে, কি বলো দীপার বাবা? দবিরও কথাই সায় জানালেন। কণা তখনও ওঠেনি। কুহু খাবার নিয়ে নাড়াচাড়া করছে। ওর অন্যমনস্ক ভাব দেখে দবির ও জেবা একে অপরের দিকে চাইলেন। ইশারায় কিছু একটা বললেন তারা। মেয়েটার এই অনুভূতি তারাও খুব ভালো করে বুঝতে পারেন। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো। দীপ্র ভাই এলেন না। কুহুর কান্না পাচ্ছে। ও ছুটে গেল বড় মায়ের ঘরে। জেবা তখন উদাস দৃষ্টিতে ছেলের ছবিখানা দেখে চলেছেন। তার ছোট দীপ্র আজ 26 বছর বয়সী সুপুরুষ, সর্বদা ভদ্র গোছের ছিল, অথচ আজকাল বড় বিগড়ে গিয়েছে। নিজের দুনিয়া ভুলে বসেছে। কুহুকে দেখেই কেমন অধর রাঙালেন হাসিতে, অথচ বিপরীতে কান্নার মেখে আছেন তিনি। কুহুমা, কি হয়েছে? দীপ্র ভাই কেন এখনো এলেন না? আসবে, তুই চিন্তা করিস না। চিন্তা করব না? তিনি তো এমন ছিলেন না বড় মা, হুট করে এমন কেন হয়ে গেলেন? যেবার বুকটা হু হু করে উঠল, তবে কিছু বললেন না তিনি। শুধু কুহুর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। দীপ্র ফিরল পরদিন রাত 11টায়। কুহুর দু চোখ জলে ভেসে যাচ্ছে। মানুষটাকে দেখেই কেমন কান্না পেল ওর। ছুটে গেল কাজটায়, অভিযোগ করে বলল, আপনি এমন কেন দীপ্র ভাই? কেন কল ধরেনি? কেন এমন করছেন? আমি এসেছি বিধায় ঠিক আছে, চলে যাব, কালই চলে যাব, তবু এমনটা করবেন না প্লিজ। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি? ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই। যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব।
গানের অংশটি শেষ করেই দীর্ঘ শ্বাস ফেলল দীপ্র। তার বুকের ভিতর নতুন করে যন্ত্রণা হচ্ছে। পাশেই পড়ে আছে মদের বোতলগুলো। সেখান থেকে একটাকে তুলে নিয়ে কিছু সময় তাকিয়ে রইল। জীবন কেমন নেশায় মেতে আছে, হারানোর শোক যেন কমছেই না। মদের বোতল রেখে কুহুর ঘরের কাছে এলো দীপ্র। দরজায় দুইবার ঠক ঠক আওয়াজ করে ডাকলো। কুহু, কুহু, শুনছিস? কুহু জেগেই আছে কাজ শেষে, তবে সেটা শুনতে পাচ্ছে না দীপ্র। ও আবার ডাকলো। কুহু। এবার ভেতর থেকে জবাব এলো। বলছি তো কাল চলে যাব। বেরিয়ে আয়। কেন? আমি বলেছি তাই। আপনি বললেই বের হতে হবে? আচ্ছা থাক তাহলে। দীপ্র মলিন মুখে নিজের রুমের দিকে এগোচ্ছিল। অমন সময় দরজা খুলে গেল। ওর অধর জুড়ে হাসি ফুটল। ওর অবচেতন মন বলছিল দরজা খুলবে। কুহু দু চোখের জল মুছে নিয়ে বলল। কি? দীপ্র শুরুতেই কিছু বলল না, কাছে এগিয়ে এলো খুব কাছটায়। তারপর বলল। খুব কেঁদেছিস? জবাব দিল না মেয়েটা। ওর অভিমান যে খুব ভারী। তোর বয়স 18 হয়েছে না? এমন কথায় যার পরনায় বিস্মিত হলো কুহু। ফাল ফাল করে তাকিয়ে রইল কিছু সময়। হয়েছে। এবারও উত্তর করল না কুহু। ওর ঠোঁট দুটো কাঁপছে। তীব্র নজর সরিয়ে বলল। পছন্দ করিস আমায়? বাক্যটি শুনে শীতল অনুভূতিতে কুহুর মন শরীর কম্পিত হলো। দীপ্রর মাথায় হাতটা রাখতেই দু চোখ বেয়ে নেমে এলো নোনা জল। বল, পছন্দ করিস আমায়? ভালোবাসিস আমায়? কুহুর এবার কান্নার গতি বাড়িয়েই দিল। দীপ্রের শরীর থেকে মদের গন্ধ আসছে। আপনি আবার মদ খেয়েছেন দীপ্র ভাই? বেশি না, একটু। কুহু আমার জান, বিশ্বাস কর, এতটুকুই খেয়েছি। দীপ্রের কণ্ঠে নেশা। কুহু পুরো বুঝতে পারলো মানুষটা মাতাল। ছেলেটার অধরে এখন হাসি। সে কেমন টলছে, এক্ষুনি পড়ে যাবে যেন। কুহু দু হাতে জাপটে ধরলো মানুষটাকে। দীপ্র গুনগুন করে বলল। রজনীগন্ধা, তুই আমায় ছেড়ে যাস না প্লিজ। দীপ্রের পরিবর্তনগুলো চোখ লাগার মতো। ছেলেটা এক সপ্তাহের মধ্যে সমস্ত নেশা ছেড়ে দিল। কুহু আর কনার বাড়ি ফেরার সময় হয়েছে। এই যে 10টা দিন এই বাড়িতে থাকলো ওরা, এই 10 দিন হাজার চেষ্টা করেও দীপ্রের সেই ডায়েরিটা পড়তে পারেনি কুহু। দীপ্র সর্বদা নিজের ঘরের দরজা নক করে বের হয়েছে। আর সুযোগ পেয়ে চুপি চুপি ঘরে প্রবেশ করলো কুহু। মাথা নুয়ে দেখলো ডায়েরিটা একই জায়গাতেই আছে। সেটা তুলে নিয়ে হাসলো মেয়েটি। তারপর পড়তে লাগলো প্রতিটা লাইন, দীপ্রের সমস্ত অনুভূতি, দীপ্রের রজনীগন্ধা। প্রতিটা লাইন পড়ার সময় কুহুর শরীর অনুভূতিতে শিউরে উঠছিল। ডায়েরির একদম শেষের পাতায় লেখা। আমার রজনীগন্ধা, আমার কুহু। শেষ লাইনটা পড়ে কুহুর দু চোখ বেয়ে জল নেমে এলো। দীপ্র ভাইয়ের রজনীগন্ধা সে, সত্যিই তাই। কুহু আর কণা চলে গেল। দীপ্র নিজের ঘরের বারান্দা থেকে দেখলো ওদের। তারপরে হাসলো দুই ঠোঁট মেলে দিয়ে। বিকেলের দিকে দীপ্রর ফোনটা বেজে উঠল। অতি পরিচিত ফোন কল। রিসিভ করতেই ওপাশ থেকে মেইলি কণ্ঠটা বলল। কুহুকে ভালোবাসো তুমি? দীপ্র হাসলো। তার হাসির সাথে দুঃখ মেশা। কুহু এসে থেকে বলছে দীপ্র ভাইয়ের রজনীগন্ধা সে। এমনটা তো হওয়ার কথা নয় দীপ্র। ও কেমন করে রজনীগন্ধা হয়? ওপাশের মেয়েটা বোধহয় কাঁদছে। দীপ্র নিজের দুঃখ লুকিয়ে বলল। তুই সুখে আছিস? না, প্লিজ আমার শোকটা কেড়ে নিস না। আমি অনেক ভুগেছি আর ভুগতে চাই না। গত কয়েক মাসে নিজের বাবা মা ছাড়া এই বিগড়ে যাওয়া দ্বীপের প্রতি কেউ ভালোবাসা দেখায়নি, কেউ না। একমাত্র কুহু, যার চোখে আমি ভালোবাসা দেখেছি। দয়া কর আমার, আমি তোকে ভুলে গেছি। এই মনের সবটুকু জায়গা তোর জন্য শেষ করে গেছে। কথাটা শেষ করেই কল রাখলো দীপ্র। ওপাশ থেকে আয়না ডুকরে কেঁদে উঠল। এ জীবনে বাবা মায়ের গুডগার্ল হতে গিয়ে সে বড় ভুল করে ফেলেছে। দীপ্রের মতো মানুষকে ধোঁকা দিয়েছে সে, হারিয়েছে সত্যিকারের ভালোবাসা। আজকাল চারপাশে বড় কুয়াশা পড়েছে। এই তো সন্ধ্যা হতে না হতেই চারপাশ কেমন কুয়াশায় ঢেকে দিয়েছে।
গার্ডেনের এক পাশে রাখা আছে ফায়ার ব্যাকেট। নিজের ঘর থেকে একটা ডায়েরি নিয়ে এলো দীপ্র, নিয়ে এলো আরও কিছু স্মৃতি। সেগুলো বাকেটে ফেলতেই গত 4 বছরের সমস্ত স্মৃতি অগ্নিশিখায় জ্বলতে লাগলো। দীপ্রের চোখ থেকে নেমে এলো এক ফোঁটা জল। ওর থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে জেবা আর দবির। ছেলেটা এই সিদ্ধান্তে পৃথিবীর সব থেকে খুশি মানুষ তারা ছাড়া আর কেউ না। রাত তখন গভীর, ফায়ার ব্যাকেটের আগুন নিভে গেছে, সমস্ত স্মৃতিরা এখন ছাই হয়ে গেছে। দীপ্র একটা নিঃশ্বাস ফেলে বাকেটটা ডাস্টবিনে ফেললো। এর সাথেই মুছে গেল আসল রজনীগন্ধা। কুহুর অনুভূতিগুলো বুঝতে পারছিল দীপ্র। মেয়েটা মাত্র কয়দিন ওকে পরিবর্তন করে দিয়েছে, বুঝিয়েছে যে ভালোবাসে তাকে আগলে নিতে হয়। তাই তো সেদিন বেডের নিচে থাকা আসল ডায়েরিটা পরিবর্তন করে রেখেছিল দীপ্র। সে খুব করে জানতো কুহু আবার আসবে, ডায়েরিটার খোঁজ করবে। হলেও তাই, কুহু এলো ঠিকই, তবে প্রথম দিনের ডায়েরিটা পেল না। পেল দীপ্রের সাজিয়ে রাখা নতুন ডায়েরিটা, যেখানে আসল রজনীগন্ধা নেই। সবটা স্মরণ করে হাসলো দীপ্র। জীবন তাকে সুযোগ দিয়েছে নতুন করে বাঁচার। সে বাঁচবে, তার কুহুকে নিয়ে বাঁচবে সে। কুহুর সাথে দীপ্রের সম্পর্কের বয়স মাত্র 3 মাস। মেয়েটা বাচ্চা নয়, তবে দীপ্রের সামনে কেমন বাচ্চা হয়ে যায়। একই সাথে তাকে ভয় করে, ভালোবাসে, সম্মান করে। প্রায় 1 বছর পর গ্রামের বাড়িতে এলো দীপ্র। শেষবার এসেছিল আয়নার বিয়েতে। মেয়েটা বড় নিষ্ঠুর। কেমন করে 4 বছরের ভালোবাসা ভেঙে অন্যের হাত ধরে বাড়ি ছেড়েছিল, সবটা স্মরণ করলো দীপ্র। ভাবলো এক মরীচিকার পেছনে ভালোবাসা বিলিয়েছে সে। এই ভালোবাসাটা যদি ছোট্ট কুহু দেওয়া যেত, তবে গল্পটা অন্য রকমই হতো। দীপ্র বাড়ি আসার সময় থেকে খুশি কুহু। সে সমস্ত রাত জেগে দীপ্রের পছন্দের সব রান্নার আয়োজন করেছে। সকাল থেকে রান্না করছে, একটা খাবারও অন্য কাউকে ধরতে দেয়নি। ঘামে ভেজা কুহুর মুখখানি দেখতে পেল দীপ্র। ওর অন্তর্করণ শীতল হয়ে গেল। ছোট্ট কুহু হেসে ওনার কোনা উঠিয়ে ঘাম মুছে নিচ্ছে। দীপ্র এগিয়ে গেল ওর নিকট, কপালে আসা চুলগুলো কানের পিছিয়ে গুজে দিয়ে বলল, এত পাকনামি কেন করলি? আপনি আসবেন এটুকু করব না? কফি খাবেন তো? তোর সেই জঘন্য কফি? মোটেই না, আমি জানি কফিটা ভালো হয়েছিল। দীপ্র হাসলো। মেয়েটির কপালে টোকা দিয়ে বলল, যা নিয়ে আয়। মেয়েটি উচ্ছ্বাস নিয়ে রান্নাঘরের দিকে এগোলো। দীপ্রের সমস্ত দেহ সুখে ভরে উঠল। কোথাও একটা প্রশ্ন জাগলো, এতদিন কেন এই মেয়েটিকে তার জীবনে আসেনি? কেন আসেনি তার জীবনে? আয়না, দীপ্র কিংবা কুহু, এরা সকালেই কাজিন। আয়নার প্রতি বিশেষ ভালো লাগা ছিল দীপ্রের, আয়নারও তাই। দুজন দুজনের প্রতি অনুভূতিটা প্রকাশ করলো, সম্পর্ক হলো। তবে মাঝে প্রপার্টি নিয়ে বাবাদের সাথে সমস্যা দেখা দেয়। আয়নার বাবা আনোয়ার নিজের সবটুকু শেষ করেছেন হেলায় হেলায়। এখন বাবার অংশ নিয়েও শেষ করতে চাইছেন। বাবার অংশ ভাগাভাগি হলো। দিন শেষে ফল কিন্তু তেমনই এলো। আবারও লস করলেন তিনি। ব্যবসায় টাকা ঢেলে শ্রম দেন না, লাভ হবে কেমন করে? নিজেদের সমস্ত কিছু শেষ করে শেষ বেলায় এসে বড় ভাইয়ের দবিরের প্রপার্টির অংশ চেয়ে বসেন। তবে তিনি নাকচ করতেই বিশাল এক কলহের সৃষ্টি হয়। কারণ তিনি জানতেন আনোয়ার প্রতি বাড়ির মতো টাকাগুলো উড়িয়ে বেড়াবে, যেভাবে প্রায় সব কিছুই শেষ করেছেন তিনি। তার পরের গল্পটা আরও করুন। একদিন হুট করেই মেয়ের জন্য বড়লোক পাত্র নিয়ে এলেন আনোয়ার। তারা দীপ্রের থেকেও অনেক বড় লোক। আয়না তখন বাবা মায়ের কথাতে দীপ্রকে ছেড়ে গেল। অবশ্য শুরুতে নাকচ করেছিল, তবে বাবা মায়ের সিদ্ধান্তের বিপরীতে যেতে পারেনি দীপ্রের হাতটা ধরতে। আয়নার বিয়ের খবর পেয়ে দীপ্র তখন প্রায় পাগল। তার 4 বছরের ভালোবাসা সবটা শেষ হয়ে যাচ্ছে, অথচ সে একটা শব্দও করতে পারেনি সেদিন। অবশেষে এসেছিল সবাইকে জানাতে তার ভালোবাসার কথা। তবে যতক্ষণে আসে ততক্ষণে তার রজনীগন্ধা অন্য কারোর নামে দলিল হয়ে গেছে। শিশির অনুভূতিতে দীপ্রের ঘোর ভাঙল। তার হাত ছুঁয়ে আছে কুহু। বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসুন। দীপ্রের যে কি হলো, সে যেন সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। জাপটে ধরল ছোট্ট রোগা পাতলা কুহুকে। শীতল সে স্পর্শে কুহুর মনে হলো সে মারা যাবে। এই অনুভূতি তার নিকট নতুন, একদমই নতুন। পরিসৃষ্ট দীপ্র আর কুহুর বিয়ের আয়োজন চলছে। তাদের প্রণয়ের সম্পর্কে এখন
পরিণয়ে রূপ নিতে চলেছে। গান বাজায় মাথা ধরে গেছে দীপ্রের। ও ডেকে উঠল, কুহু, কুহু, কোথায় তুই? এক কাপ কফি দিয়ে যা তো। কাছেই ছিল কুহু। দীপ্রের কণ্ঠ পেয়ে কফি হাতে ছুটে এলো সে। দুপুরের ঝনঝন শব্দ পেতেই এক চিলতে হাসি ফুটল দীপ্রের অধরে। বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তারই সাথে ঈষৎ রোদেরও মেলাও বসেছে। দীপ্রের মনে হলো বাইরের রোদ মেঘলের হালাফন হচ্ছে। দীপ্র হাসলো। কুহু হাঁপিয়ে উঠেছে। ও বলল, আপনার কফি। কফি নিল দীপ্র। চুমুক বসাতেই মনে হলো পৃথিবীর সমস্ত সুখ মিশা আছে এই এক কাপ কফিতে। কফিতে নয়, বরং কুহু নামক ভালোবাসায় পৃথিবীর সমস্ত সুখ মিশা আছে।